হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাগেন। অ্যাকচুয়ালি এটা হচ্ছে তোমার ক্রিস্টাল, এই যে ছবিটা দেখতে পাচ্ছ তোমরা সামনে, এটা হচ্ছে ক্রিস্টাল ফিল্ড থিওরির একটা স্প্লিটিং অফ ডি অরবিটাল। ওকে, আমি আজকের এই লেকচারে যেটা স্পেশালি বলতে চাইছি সেটা হচ্ছে তোমাদের যারা এসএসসি ইন্টারভিউর জন্য ওয়েট করছো, তোমাদের অ্যান্সার কি বেরিয়ে গেছে? অ্যান্সার কি অনেক রকম সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি, কি ইভেন এই চ্যানেলেও দু একজন দেখলাম কমেন্ট করেছে কি চ্যালেঞ্জ করার জন্য দুটো কোশ্চেন। আমার মনে হয় যেন দুটো, আই থিঙ্ক দুটো কোশ্চেনে গড়বড় ছিল। একটা সম্ভবত ওই পিসিএল 5 পিসিএল 3 প্লাস পিসিএল 2 এরকম টাইপের কিছু একটা কোশ্চেন ছিল যেটার অপশনই নেই ওর মধ্যে। আর একটা ছিল সম্ভবত ওই তোমার জন্টলার ডিস্টর্শনের ক্ষেত্রে। ওকে, ওটা মনে হয় ভুল নিয়েছে। আরও একটা মনে হয় কোথাও কিছু একটা দেখলাম। তো আমার মনে হয় তোমরা এতক্ষণ কমপ্লেন করে দিয়েছো, কেউ না কেউ তো করবে, কলকাতা সাইডের লোকজন কেউ না কেউ করবে। তবে যারা করতে পারো না সবাইকে ইন্ডিভিজুয়াল করার দরকার নেই। ব্যাপারটা এরকম মোটেই নয় যে তুমি কমপ্লেন না করলে তোমাকে নাম্বারটা দেবে না। ওরা অ্যান্সার কিটা জাস্ট একটা এভিডেন্স চাইছে, যে এভিডেন্সের উপর বেস করে ওরা অ্যান্সার কিটা চেঞ্জ করবে, দ্যাটস ইট। ওকে, আমি আশা করি কেউ না কেউ করেছে, এরকম হয় না, সাধারণত করেই দেয়। আর ঠিক আছে, তো আমি এর আগের লেকচারে ভিডিওতে একটা বলেছিলাম যে তোমাদেরকে মেন যেটা ফোকাস করতে হবে সেটা হচ্ছে ভাই লেকচার ডেমো। ওকে, এটা মেন ফোকাস করতে হবে, কারণ কাজটা মোটে সোজা নয়। কারণ হচ্ছে তোমার ইন্টারভিউ বোর্ডে যে লোকজন থাকবে তারা তোমাকে ফিল ফ্রি করানোর পরেই সঙ্গে সঙ্গে বলে দেবে, ধরে নাও আমরা একটা 12th স্ট্যান্ডার্ডের স্টুডেন্ট, তুমি আমাকে তোমার পছন্দের মতো একটা টপিক পড়াও। ওকে, এবার যারা যে ব্যাকগ্রাউন্ডের ইনঅর্গ্যানিক, অর্গ্যানিক, ফিজিক্যাল, আমি বলবো 3টে আলাদা আলাদা পোর্শন থেকেই তোমরা অ্যাটলিস্ট দুটো করে, ঠিক আছে না, অ্যাটলিস্ট দুটো করে লেকচারের তোমরা যেন রেডি করে যাও। মানে হচ্ছে 3টে পোর্শনে 6টা লেকচার যেন তোমরা রেডি করো, 6টা টপিকের উপর ডেমনস্ট্রেশন লেকচার তোমরা বারবার প্র্যাকটিস করে যাও। ভাই একটা কথা আমি বলে রাখি, বারবার বলছি, আগেও বলেছি, এখনও বলছি, যেটা হচ্ছে দিস ইজ দ্য হার্ডেস্ট পার্ট অফ ইউর সিলেকশন থ্রু আউট দ্য জার্নি অফ ইউর সিলেকশন। লেকচার ডেমনস্ট্রেশন ইজ এ ভেরি ক্রুশিয়াল অ্যান্ড হার্ডেস্ট পার্ট আমার যেটা মনে হয়। তোমরা যারা বিএড ট্রেনিং করতে, তোমরা সবাই বিএড ট্রেনিং করছো, তো বিএড ট্রেনিংয়ের সময় যে লেকচার ছিল আর কি স্কুলে তোমাদের সম্ভবত 1-2 মাসের থাকে একটা, তো সেটা যারা করেছো বা যারা এক্সিস্টিং টিচার, পরীক্ষা তোমার ক্লাসরুমে স্টুডেন্টের সামনে পড়ানো আর কাউকে স্টুডেন্ট ভেবে পড়ানোর মধ্যে আসমান জমিন অন্তর আছে। একটা কথা মাথায় রাখবে, যখন তোমরা ক্লাসে পড়াবে তখন ইউ আর দ্য সুপিরিয়র, মানে ক্লাসে যত স্টুডেন্ট তোমার সামনে বসেছে তার থেকে তোমার নলেজ বেশি। বাট কিপ ওয়ান থিং ইন মাইন্ড, ইন দ্য ইন্টারভিউ হল ইউ আর নট দ্য সুপিরিয়র। মানে ওখানে যারা বসে আছে তাদের থেকে তোমার নলেজ আমি ধরে নিচ্ছি কম, কারণ তুমি চাকরি পাওনি আর ওরা চাকরি পেয়ে প্রফেসর লেভেলে চাকরি করছে অনেকদিন ধরে। ওকে, তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবার যে লোকটার নলেজ বেশি তাকে ধরে নেওয়া যে তার নলেজ নেই দিয়ে পড়ানো, দিস ইজ ভেরি ডিফিকাল্ট টাস্ক। ওকে, ওরা বলবে যে ধরে নাও আমি কিছুই জানি না, আমি একটা লেম্যান, আমাকে বোঝাও। তো তোমার কাজ হচ্ছে তাদেরকে বোঝানো। এবার সেই একটা জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা জানি যে এমনি কোশ্চেনে আনসার করা খুব ইজি জিনিস, কিন্তু সেই কোশ্চেনটা অন্য কাউকে বোঝানো, দ্যাট ইজ ডিফারেন্ট থিং, অ্যান্ড দ্যাট ইজ দ্য টাফ ওয়ান। ওকে, অত সোজা না। তো তোমাদেরকে যেটা করতে হবে আমি বলবো, দেখবে এখন উচ্চ মাধ্যমিক আর হচ্ছে তোমার গ্র্যাজুয়েশন, হয়তো অনেক টপিকই উচ্চ মাধ্যমিক আর গ্র্যাজুয়েশনের সঙ্গে টাচ আছে। গ্র্যাজুয়েশনে কি আর একটু ডিপে গেছে ম্যাটার, আর উচ্চ মাধ্যমিকে কি একটু উপর গিয়ে ছেড়ে দিয়েছে, ঠিক আছে না? তো আমি বলবো যে এনসিইআরটি যে টপিকটা তুমি পড়াবে তুমি এনসিইআরটি থেকে পড়ো, কারণ এনসিইআরটি থেকে পড়লে না তুমি ওর ব্যাকগ্রাউন্ডের গল্প, কেন আমি পার্টিকুলার জিনিস পড়ছি, এটা খুব ইম্পর্টেন্ট একটা স্টুডেন্টের কাছে। তুমি যখন ওই গল্প শুরু করবে না, তারপরে তুমি শুরু করলে দেখবে 1-2 মিনিটের মধ্যে তোমাকে থামিয়ে দেবে, দিয়ে সেই পার্টিকুলার জায়গা থেকে তোমাকে কোশ্চেন আনসার করতে শুরু করবে। তো আমি বারবার বলবো এনসিইআরটিটা পড়ে গল্পটা জেনে রাখা দরকার, পার্টিকুলার কেন কী করে অর্গানিক কেমিস্ট্রি তৈরি হলো, তাই না? হঠাৎ করে ইউরিয়া, প্রথম অর্গানিক কম্পাউন্ড হচ্ছে ইউরিয়া, বানলো কী করে, অ্যাক্সিডেন্টালি কীভাবে বানলো, এই গল্প একটু জেনে রাখা দরকার ইন্টারেস্ট গ্রো করানোর জন্য স্টুডেন্টের মনে। আর এটা হয়তো কোথাও না কোথাও আমার মনে হয় যে ক্লাসরুমে ইম্প্যাক্ট করে, অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারভিউ বোর্ডেও ইম্প্যাক্ট করবে। আর ওই গল্প কিন্তু তুমি গ্র্যাজুয়েশন বোর্ডে বইয়ে পাবে না। ওরা কী করেছে, থ্রু আউট একদম একটা ওরা ধরেই নেয়, গ্র্যাজুয়েশনে ধরেই নেওয়া হয় তুমি উচ্চ মাধ্যমিক পড়েছো, তুমি একটা বেস তোমার ক্লিয়ার আছে, এবার আমি শুরু করবে। কোয়াইট অভ্যাস না ভাই, আমি যদি এখন কাউকে এমো থিওরি বা ক্রিস্টাল ফিল্ড সিএফটি পড়াতে শুরু করি, তা আমি ধরেই নেবো সে কেমিক্যাল বন্ডিং জানে। আমি তো এরকম টাকা আবার শুরু থেকে ভাই এই কেমিক্যাল বন্ডিং কাকে বলে, কোথা থেকে কী শুরু হচ্ছে, কোল্ড বন্ডিং কাকে বলে, অত কিছু বলে না, তাই না? অত শুরু থেকে শুরু করতে হয় না, আমি ধরে নিই, তাই না? কারণ মাধ্যমিকে যদি কেউ অঙ্ক করায় ধরেই নেবে যে 5-5-এর টেবিল 10-এর টেবিল এগুলো জানে, ধরেই নেবে যে ভগ্নাংশের যোগ বিয়োগ সে জানে, মাল্টিপ্লিকেশন জানে, এগুলো ধরে নেওয়া হয়। একটা অঙ্ক করতে গিয়ে কখনোই তাকে অতটা পিছনে যেতে হয় না। সেম থিং ইজ হেয়ার অলসো।
আমি বলবো এটা দেখো আর একটা ইন্টারেস্টিং টপিক, সেটা হচ্ছে তোমার খ্রিস্টান সিএফটি। শুধুমাত্র একটা তোমার টপিক সাবজেক্ট নয়, আমি বারবার বলছি চ্যাপ্টার নয় বা গোটা সাবজেক্ট নয়, একটা টপিক চুজ করো, এরকম 6টা কি 7টা ইন্টারেস্টিং টপিক চুজ করো। আর তোমরা যদি মনে হয় যে তোমরা নিজেই যদি স্টুডেন্ট নাও পাও, আমি এর আগে বলেছি 2-4টে স্টুডেন্ট জোগাড় করো, যদি না পাও নিজে তোমার রেকর্ড করো ক্লাসটা, দিয়ে তুমি নিজে শোনো, শুনে ভাবো তোমার কী কী কোশ্চেন আসছে, সেই কোশ্চেনগুলো আবার রেডি করো, এরকম করে ইম্প্রুভ করবে। ভাই ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, দিস ইজ ইউর ক্রুশিয়াল টাইম, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। আমি যদি আমি ব্যাকে যাই একটুখানি, আমি যদি একটু ব্যাকে যাই, ধৈর্য ধরে শোনো আমি যে কথাগুলো বলছি, আমি যদি একটু ব্যাকে যাই, ব্যাক ক্যালকুলেশন যদি আমি করি, এখনও পর্যন্ত এসএসসি মনে হয় না কোনো শিডিউল দিয়েছে তোমাদেরকে, যেহেতু কোনো শিডিউল দেয়নি, কিন্তু আমি যদি ব্যাক ক্যালকুলেশন করি, আমি ধরে নিচ্ছি জানুয়ারি মাসের 1 তারিখে 1 জানুয়ারি হ্যাপি নিউ ইয়ারে তোমাদের জীবনে নতুন করে শুরু হবে, তোমরা স্কুলে অ্যাপয়েন্টমেন্ট পাবে। এখন হোয়াট ইজ দ্য প্রসেস অফ অ্যাপয়েন্টমেন্টের লেটারটা কে ইস্যু করে? এসএসসি করে না, অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করে ওই পার্টিকুলার স্কুল, যেই স্কুলে তোমার চাকরি হবে সেই স্কুলের হেডমাস্টার, ঠিক আছে, ইন কনসার্ন উইথ তোমার ওই কি প্রেসিডেন্টের থাকে এখন স্কুলে, একটা প্রেসিডেন্টের সয়ে মনে হয় আসে অ্যাপয়েন্টমেন্ট লেটার। ওকে, এবার সেটা আসে বাই পোস্টে পোস্টাল ডিলে তুমি 4 to 5 ডেজ ধরে রাখো, 4 to 5 ডেজ পোস্টাল ডিলে। তো 1 তারিখে জয়েন যদি করতে হয় তোমাকে, বা 31 তারিখে জয়েন করতে হয়, যদি 31শে ডিসেম্বর যদি জয়েন করতে হয় তোমাকে, ওকে 31 তারিখে ডিসেম্বর বা 1 তারিখে যদি জয়েন করতে হয়, তোমাকে পোস্টাল চিঠিটা কমসে কম 30 তারিখে পৌঁছাতে হবে, 30 ডিসেম্বর। এই 30 তারিখে পৌঁছাতে গেলে পোস্ট মানে স্কুল থেকে, পার্টিকুলার স্কুল থেকে পোস্ট অফিসে ওকে কমসে কম 26 তারিখে জমা দিতে হবে, 26-এ। এবার 26-এ যদি ওকে জমা দিতে হয় পোস্ট অফিসে, তার আগে একটা মিটিং করতে হয়, ওকে জেনারেল বডি মিটিং বলা হয়। ওটা স্কুলের যে ম্যানেজিং কমিটি রয়েছে বা প্রেসিডেন্ট যারা আছে, তারা একটা হেডমাস্টারের সঙ্গে মিটিং করে তোমার লেটারটা ড্রাফট করবে, প্রেসিডেন্ট সই করে তোমাকে ছাড়বে ড্রাফট লেটারটা। তাহলে 26 তারিখে যদি লেটার ছাড়ে, আমি ধরে নিচ্ছি ওকে মিটিং করতে হবে, আমি লেটসে যদি 25 তারিখেও মিটিং করে, 25-এ যদি মিটিং করে ওকে কমসে কম মিটিংয়ের একটা নোটিশ ইস্যু করতে হবে। এই নোটিশ ইস্যু করতে গেলে কমসে কম 2-3 দিন আগে তো নোটিশ করতেই হবে, তাহলে কমসে কম ধরো 22 তারিখে ওকে নোটিশ ইস্যু করতে হচ্ছে। তাহলে 22 তারিখে যদি ওকে নোটিশ ইস্যু করতে হয়, তাহলে 22 তারিখের মধ্যে তোমার হেডমাস্টারকে জেনে যেতে হবে যে তুমি ওই পার্টিকুলার স্কুলে চাকরি পেয়েছো কাউন্সেলিংয়ে। ওকে, তাহলে 22 তারিখে নিশ্চয়ই হেডমাস্টারকে জেনে যেতে হবে। তাহলে হেডমাস্টারকে জানতে গেলে তোমার কাউন্সেলিং কমসে কম 22 তারিখে জানতে গেলে কাউন্সেলিং ধরো আমি ধরে নিচ্ছি 18 তারিখে হতে হবে। কারণ এই এসএসসি তুমি যে স্কুলটা চুজ করবে, এসএসসি একটা লেটার পাঠাবে। আজকাল হয়তো ফিজিক্যাল লেটার পাঠালো না, হয়তো মেল করে দিল। এবার আমি শনিবার রবিবার কিন্তু কাউন্ট করছি না, এই ভাগ্য কোথাও শনিবার থাকবে রবিবার থাকবে কিন্তু। তো আমি ধরে নিচ্ছি স্কুলে তোমার 18 ডিসেম্বর, 18 ডিসেম্বরে তোমার কাউন্সেলিং হচ্ছে। এবার 18 ডিসেম্বরে যদি তোমার কাউন্সেলিং হয়, তোমার মিনিমাম তোমার ফাইনাল লিস্ট বেরোতে হবে কমসে কম 10 থেকে 15 তারিখের মধ্যে ডিসেম্বরে। তাহলে ডিসেম্বরে 10 থেকে 15 তারিখের মধ্যে যদি তোমার ফাইনাল লিস্ট বেরোয়, ফাইনাল লিস্ট আফটার ইন্টারভিউ কথা বলছি, এবার আমি 10 থেকে 15 তারিখে যদি ফাইনাল লিস্ট বেরোয়, তাহলে তোমাকে ইন্টারভিউ কমপ্লিট করতে হবে মিনিমাম 7টা দিন লাগবে, ধরে নাও। তাহলে ডিসেম্বরের 3 থেকে 4 তারিখ, ডিসেম্বরের 3 থেকে 4 তারিখের মধ্যে তোমার কী করতে হবে? ইন্টারভিউ কনক্লুড করতে হবে। ডিসেম্বর 3 থেকে 4 তারিখে ইন্টারভিউ কনক্লুড করলে তারপর ওদের মিটিং হবে, এসএসসির মিটিং এটা ওটা করে 10 তারিখে রেজাল্ট বার করতে পারে। আমি খুব তাড়াতাড়ি কথা বলছি কিন্তু আমি এটা, আর নাহলে পরে তারও আগে হয়তো ইন্টারভিউ কনক্লুড করতে হবে। এবার যদি 1.6 টাইম ডাকে 35,000 ভ্যাকেন্সির এগেনস্টে, কমসে কম 50,000 যদি ডেকে থাকে, 50-52,000, তুমি ভাবো এবার 52,000কে আমি ধরে নিচ্ছি 5টা এদের তোমার আছে, 5টা জোন আছে, 5টা জোনে যদি আলাদা আলাদা করে ইন্টারভিউ হয়, তাও আমি ড্যাম শিওর যদি আলাদা আলাদা করে ইন্টারভিউ হয় 5টা জনে, তো 50,000 তোমার 10,000 করে। এবার 10,000 করে পার ডে যদি 200 করে হয়, 20টা দিন পাচ্ছ তুমি একটা মাসের মধ্যে, 20 দিনের ইন্টারভিউ হবে, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে ভাই 1 থেকে 1.5 মাস লাগবে। এর কটা বোর্ড করবে সেরকম করে বোর্ড করবে, তবে 1 মাস ধরে রাখো, 1 মাস ধরে ইন্টারভিউ চলবে, এটা আমার মনে হচ্ছে। আর পাট করে রেজাল্ট বার করবে না, যে প্রথম দিকে ফিজিক্সের হয়ে গেলো বার করে দিল, কেমিস্ট্রি হয়ে গেলো বার করে দিল, আমার মনে হয় এটা হবে, যেদিন হবে একদিনে হবে। তো কী হবে, 1 মাস ধরে যদি ইন্টারভিউ চলে, তাহলে 3 থেকে 4 তারিখে যদি তোমার কী করতে হয়, 10 তারিখে যদি রেজাল্ট বার করতে হয়, 3-4 তারিখে ইন্টারভিউ কনক্লুড করতে হবে। এটা যদি 1 মাস ধরে চলে, তাহলে নভেম্বরে কী হবে, নভেম্বরের 3 থেকে 4 তারিখের মধ্যে ইন্টারভিউ স্টার্ট হতে হবে। নভেম্বরে যদি ইন্টারভিউ স্টার্ট করতে হয় ভাই, আমি যদি সরকারি ক্যালেন্ডারে আমরা দেখি, আমাদের এখানে 7 তারিখ পর্যন্ত লালকালি, তারপরে 8 থেকে ওই 14 তারিখ পর্যন্ত, 8 থেকে 14-15 পর্যন্ত কিছু একটা আসে তোমার গ্রিন কালি, যেখানে অফিসিয়াল ওয়ার্ক থাকবে, তারপরে আবার লম্বা ছুটি একদম নভেম্বর পর্যন্ত, নভেম্বরের এই ফার্স্ট উইক পর্যন্ত। তাহলে আমাকে এই যে গ্রিন কালি পড়ছে আর কি অক্টোবরে 7 থেকে 14, ভাই 7 থেকে 14 ওর মধ্যে রেজাল্ট বার করতে হবে। এটা আমার পারসেপশন, কিন্তু সোল পারসেপশন, কারণ আমি ব্যাক ক্যালকুলেট করে আমার এটা মনে হয়েছে। নভেম্বর না হলে হয়তো দেখা গেলো ফাঁকে, বা নভেম্বরে হয়তো কোনো একটা দিন প্রথম থেকে একদম আর্লি নভেম্বর বার করে নভেম্বরের ফার্স্ট উইক থেকে, কি খুব বেশি হলে সেকেন্ড উইক হলে 8 তারিখ পার হবে না,
8 থেকে 10 পার হবে না, ড্যাম শিওর এর মধ্যে ইন্টারভিউ স্টার্ট করতে হবে। তো এই 8 থেকে 10 তারিখ যদি ইন্টারভিউ স্টার্ট করতে হয়, তাহলে তোমাদের কাছে গুনে গেতে মোটামুটি 1.5 মাস টাইম আছে। আর 1.5 মাস টাইম আমি বলবো তোমরা মেহনত করো বেশি করে, ওকে। আর মোস্টলি তোমাদের ইন্টারভিউ ঘোরাফেরা করবে তোমাদের লেকচার ডেমনস্ট্রেশনের এখান থেকে। আর আমি সেটা বলবো যে গ্র্যাজুয়েশন পড়ো বেশি নলেজের জন্য, কিন্তু তোমার একটা এনসিআরটি তোমরা কন্টিনিউ করো, শুরুটা এনসিআরটি থেকেই করো, সেই পার্টিকুলার টপিক যে টপিক নিয়ে তোমরা পড়বে। এই করে তুমি ফিজিক্যাল, ইনঅর্গ্যানিক, অর্গ্যানিক 3টে 2 3 6 একটা লেকচার স্টার্ট করো, দেখবে এটা তোমাদেরকে ভালো রেজাল্ট দেবে। আমার এটা পার্সোনাল মতামত, ওকে। আর বাকি কারো যদি মনে হতেই পারে, মানে অনেকের মনে হবে আরে চলো ঠিক আছে আমি তো পড়াই স্কুলে বা পড়িয়েছি, নো ইস্যু, আমিও ঠিক বলে দেবো। অনেক আছে গুড স্পিকার যারা খুব ভালো বোঝাতে পারে, এটা অনেক লোক আছে, মানে অনেক আছে প্রচুর নলেজ আছে তার, থিওরিটিক্যাল নলেজ তার প্রচুর বেশি, কিন্তু লোককে বোঝাতে কম পারে। আর অনেক লোক আছে যাদের নলেজ অতটা বেশি নাই, কিন্তু এজ এ টিচার হিসেবে চমৎকার, খুব সুন্দর বোঝায়। তো ভাই এটাতে মার্কস কিন্তু ডিফারেন্সিয়েট করে যাবে, ওকে, এটা মার্কসে ডিফারেন্সিয়েট করে যাবে। আর যারা এক্সিস্টিং টিচার আসো তাদের জন্য আমার একটা রিকোয়েস্ট, তারাও একটু বলবো একটু মেহনত করো, কারণ তোমাদের এখানে ক্যাপাবিলিটিটাকে এস্টাবলিশ করার একটা চ্যালেঞ্জ তোমাদের কাছে। কারণ তোমরা যদি একটুখানি গড়বড় হয় না, লেকচার যদি ঠিকঠাক দিতে না পারো, তাহলে বলো তুমি এতদিন পড়েছো, কী পড়েছো, তোমার তো পড়ানো ঠিক ঢং নেই, মুখের উপর বলেও দিল, নাম্বার তোমাকে দেবে, নো ইস্যু। আমি ড্যাম শিওর তুমি এটা নিয়ে একদম ডাউট থেকো না, নাম্বার তোমার পাবে। কিন্তু একটা ইজ্জতের ব্যাপার আছে, তো একটা জায়গায় গেলাম আমি, একটা যেহেতু একটা ব্র্যান্ড ক্যারি করে নিয়ে যাচ্ছি আমি, এক্সিস্টিং টিচার, তো সেটার মান সম্মান রাখতে গিয়ে তোমাদেরকে একটু মেহনত করতে হবে। কথাটা আমার ভালো করে একটু সিরিয়ালি নিও, বাজেভাবে নিও না তোমরা। তো এটা আমার পার্সোনাল মানে পারসেপশন থেকে আমি বলছি, আমার মনে হয় এটা, কারণ যে যত বড় জায়গা থেকে আসে না, তার জিম্মেদারি, তার রেসপন্সিবিলিটি ততটা বেশি থাকে আর কি। তো এটা ঘটনা। আর বাকি তো দেখে নিও একবার। আর বাকি আমি তোমাদেরকে আমার মনে হয় না আর বিশেষ কিছু বলবো বা বলার আছে। আর আর এসএসসি রিলেটেড আমার মনে হচ্ছে আর আমি আর এবার আর ভিডিও বিশেষ বানাবো না, কারণ এই চ্যানেলটা আমি সরি টু সে কি স্টার্ট করেছিলাম নিট, আইআইটি, জেই এদের জন্য, যেটা আমি শুরুর দিকে দেখবো অনেক ভিডিও আমি বানিয়েছি যেটা ইংরাজি বা হিন্দিতে ছিল, কিন্তু হঠাৎ করে এসএসসি মনে হলো যে সামনে এক্সাম আছে একবার করে দিই, তো করে দিয়েছি। আবার যদি কোনো এক্সাম আসে তোমাদের লাগে, যদি দরকার হয় আমাকে মেসেজ করো, আমি চেষ্টা করব। আর বাকি আমার মনে হয় আমি আবার নিটে শুরু করবো নেক্সট এতে থেকে, ওকে। আর থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর সাপোর্ট। আর একটা যেটা ব্যাপার হচ্ছে, কারণ তোমাদের এই কী বলবো মেসেজগুলো আমাকে ইন্সপায়ার করেছে আর কি এই ভিডিও বানাতে। এমনিতে টাইম প্রত্যেকেরই শর্ট, আমি ওটা ফাঁকতে একটু বানাই আর কি, আমার নিজেরও ভালো লাগে কেমিস্ট্রি নিয়ে থাকতে, এই জন্য একটা মেন ইস্যু। চলো তোমরা আর বাকি যদি কোনো টপিকের দরকার পড়ে, পার্টিকুলার টপিকে তোমাকে একবার মেনশন করো, যদি আমার নলেজ থাকে ডেফিনেটলি আই উইল শেয়ার। আর আমার যেটা আমার পার্সোনাল মনে হচ্ছে, আর মাঝে যদি ইন্টারভিউ আগে যদি কখনো আমার মনে হয় যে পার্টিকুলার আরও ইন্টারেস্টিং টপিক রয়েছে যেগুলো থেকে তোমাদেরকে বললে পারে তোমরা একটু এনরিচ হবে, তো আমি চেষ্টা করবো। আর আমি বারবার বলছি ভাই এই কোঅর্ডিনেশন কেমিস্ট্রির এই সিএফটিটা খুবই ইন্টারেস্টিং, এটা একটু ভালো করে তোমরা পড়ে যদি বলতে পারো না, এটা ভালো ইম্প্যাক্টও পড়বে আমার মনে হয়। আর তোমরা আবার নিজেরা দেখে নিও। আর সিএফটি বলতে গেলে যেটা বলতে হবে, প্রথমে হঠাৎ করে সিএফটি কেন এলো, তার কারণ তার আগে তোমার ব্যালেন্স বন্ড থিওরি ছিল, ভিবিটি ছিল, ভিবিটির কী কী লিমিটেশন সেটা বলতে হবে, এই লিমিটেশনটাকে আউটকামটাকে এটাকে ওভারকাম করতে গিয়ে আমাকে সিএফটি ফিল্ড এলো, তাহলে সিএফটির পোস্টগুলো বলতে হবে। আর এগুলো কিন্তু এই সব লিমিটেশন আমি মুখস্থ করে যাবো না, একদম মেজর লিমিটেশন মানে মেন লিমিটেশন যেটার জন্য আমাকে সিএফটিটা আনতে হলো সেটা বলবো। সিএফটি সব থিওরি বলবো না আমি, কারণ আমার হাতে সময় নেই। আমি একটা দুটো মেন পোস্টুলেট বলবো যেটা দিয়ে আমি একদম মেন করে চলে যেতে পারবো। তারপরে এই সলিউশন ফেজ, তারপরে এই ডি অরবিটালে তোমার এই ডিজেনারেসি অফ অরবিটাল, তারপরে এর এনার্জি বাড়া, তারপরে এই স্প্লিটিং কী করে হচ্ছে, এখান থেকে তোমার পেয়ারিং এনার্জি, এখান থেকে তোমার টেট্রাহেড্রাল হলে যে ফিল্ড উল্টে যায় এটা কেন হচ্ছে, ঠিক আছে। তারপরে কোন কার ম্যাগনেটিজম কীভাবে ভ্যারি করে, হাই স্পিন লো স্পিন, এটা একটু বলতে থাকবে, তাকে স্টপ করিয়ে দেবে ওরকম করে, মানে তোমাকে দেবে না টাইম যে তুমি আরামসে বলে গেলে, ওরকম দেবে না, স্টপ করিয়ে দেবে। তারপরে কোশ্চেন আনসারটা পার্ট শুরু হয়ে যাবে। এই কোন মেটাল পার্টিকুলার দেখা গেলো সলিড স্টেটে কালারলেস, যে আমি জলে ডোবালাম কালার চালু হয়ে গেলো, বা কালারে চেঞ্জ এলো জলে ডোবালে, এমনি সলিডের ডিপ ব্লু, যে জলে ডোবালাম লাইট ব্লু হয়ে গেলো, কোনো কালার হয়ে গেলো। তো এই স্মল জিনিসগুলো কিন্তু তোমাকে ট্যাকেল করতে হবে, আর তার জন্য একটা বেসিক নলেজের দরকার। আমি বলবো এনসিইআরটি ইজ ভেরি গুড বুক, ভেরি গুড বুক টু ডেমনস্ট্রেট এনিথিং। এখান থেকে নলেজ পাওয়া খুব সুবিধা। আমার যদি ব্যাকগ্রাউন্ড নলেজ নাও থাকে, আমি এখান থেকে খুব সুন্দরভাবে নলেজ পেতে পারি। এটা খুব সেরকম অবস্থায় লিখে থাকে আর কি কোশ্চেনগুলো। তো আমি বলবো ভাই এনসিইআরটিটা একবার পড়ো তোমরা, পার্টিকুলার যে কোনো টপিক। দেখো এই কার্বনিক নাইট্রোসিল রয়েছে, এটা একটা ভালো ইন্টারেস্টিং জিনিস, এটা তোমরা পড়াতে পারো। কার্বনিক নাইট্রোসিল এই কম্পাউন্ডটা 18 ইলেকট্রন রুল পড়াতে পারো, মানে বেশি টাইম দেবে না, যে কোনো সময় একটা তোমরা স্টার্ট করে পড়ে নিতে পারো। এই কোঅর্ডিনেশন কেমিস্ট্রি থেকে কমসে কম 5-6টা টপিক চুজ করা যায় যেখানে তুমি পড়াতে পারো। এই লিগেন্ডের পোকার বেডটা এটাও পড়াতে পারো, পরীক্ষায় পড়েছিল কি কোনটাকে আইসোমেরিজম কোনটাকে লিগেন্ড আইসোমার বলা হয়, কোনটা আয়োনাইজেশন আইসোমার বলা হয়, এই বিভিন্নভাবে দেখিয়ে তুমি বলতে পারো। তারপরে জিওমেট্রিও তুমি আসতে পারো, এখান থেকে তুমি একদম সেই
কী বলে ওই ইলেকট্রন কাউন্ট করে করে জিওমেট্রি বানানো ওইভাবে করতে পারো। এর স্টিরো আইসোমার নিয়েও একটা হয়ে যেতে পারে, ফেসিয়াল মেরিডোনাল এটা ওটা। ইনঅর্গানিক কম্পাউন্ড যেটা অপটিক্যালি অ্যাক্টিভ, পিওরলি ইনঅর্গানিক কম্পাউন্ড যেটা অপটিক্যালি অ্যাক্টিভ তার একটা এক্সাম্পল দিলে, এরকম করে আর কি। দ্যাট সিসপ্ল্যাটিনটা তুমি শুরু করলে বুঝতে পেরে যাবে তোমরা। ওকে, আমি যাই হোক আর বিশেষ বাড়াচ্ছি না, এই গলার অবস্থা এমনিতে খারাপ ছিল তাই ভিডিও বানানো হয়নি আর কি। এই কদিন আমি স্টপ ছিল, আজকেও খুব একটা ঠিক নেই, বাট আমার মনে হলো একবার তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করা দরকার তাই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর প্রিপারেশন। আর হ্যাঁ, স্পেশালি যাদের জন্য যারা এখনও কাঠাম নিয়ে পড়ে আসো, যাদের মনে হচ্ছে 35 পাবো কি পাবো না, 40 পাবো কি পাবো না, আমি একটা কথা বলছি ভাই, পরীক্ষা দেওয়ার পরে পরীক্ষার হলে থেকে যে খাতাটা জমা দিয়ে যখন বেরো না, তখন সঙ্গে সঙ্গে মনে হবে শালা কোশ্চেন তো প্রচুর সোজা হয়েছিল, এ পাক্কা 50, 55, 60 শালা 60টি কাটা হবে মনে হয়। যেই গেট থেকে বেরোবে দুটো ভুল বেরোবে, একটা বন্ধুর সঙ্গে কোশ্চেন ডিসকাস করবে আবার একটা ভুল বেরোবে, বাড়ি আস্তে আস্তে মনে হবে নিজের মাথাটা আমি দেওয়ালে ফাটিয়ে ফেলি যে এত এইরকম ভুল আমার দ্বারা কী করে হয়ে গেলো, আমি চাকরি পাওয়ার যোগ্যই নয়। মানে ঠিক আছে, ফেল করলে আমি দুঃখ পাবো না, কারণ আমি একদম ননসেন্স, নিজেকে গালিগালা দিতে মনে হবে। বাট বিলিভ মি, দিজ আর দ্য থিংস ইজ ভেরি কমন অ্যান্ড হ্যাপেন্স টু অল ইন্ডিভিজুয়াল। আমার সঙ্গে আমি জীবনে প্রচুর পরীক্ষা দিয়েছি, এমন কোনো পরীক্ষা নাই যে পরীক্ষা হয়নি যেগুলো MCQ বেস্ট। ইভেন আমি ব্রড কোশ্চেন যেখানে সেখানেও ভুল করেছি, মানে এমন গাধার মতো কাজ করে আসি যেটা মাথায় আসে না এই মুহূর্তে, হল থেকে বেরিয়ে মনে পড়ে, তখন মনে হয় মাথা ফাটিয়ে ফেলে আমি নিজে। ভাই এটা দিস ইজ দ্য ভেরি কমন থিং। তো আমি বলবো, আর তোমরা একটা কথা আমি বলে দিচ্ছি, এই চ্যানেলে তোমাদেরকে আমি কাটাম নিয়ে কিছু বিশেষ বলিনি, আমি এর আগেও কাটাপের ভিডিও দেখতে তোমাদেরকে নিষেধ করেছিলাম, কিন্তু আমি আবার বলে দিচ্ছি কাটাপ দেখবে অনেক কম হবে, যেটা এক্সেপশনালি কম হবে, তোমরা আন্দাজ বন্ধ করতে পারবে না, ওনার এই যে এত সোজা কোশ্চেন কী করে কম হলো এত, এটা বলে দিলাম। আর প্লিজ কেউ জিজ্ঞেস করবে না স্যার কত কাটা হবে, আমি পাবো কি পাবো না, তুমি পাবে তাও তোমাকে পড়তে হবে, তুমি না পেলে তোমাকে পড়তে হবে, তুমি যদি না পাও এক্সাম পরের এক্সামের জন্য তোমাকে পড়তে হবে। ভাই পড়া থেকে মুক্তি নেই, দেন ডোন্ট ওয়েস্ট ইউর টাইম উইথ দিস সিলি থিং। শুনতে খারাপ লাগছে বাট এটা সত্যি, ওয়াশ করো না, তোমার মতো অ্যাংজাইটি থাকা স্বাভাবিক, আমি তোমাকে একদম দোষ দিচ্ছি না, কারণ তোমরা এক্সাম দিয়ে এসছো, এটা অ্যাংজাইটি থাকবে। আমি যখন পরীক্ষা দিয়েছিলাম আমার তখন মনে হতো কত হবে, একবার দেখি কেউ ভিডিও বানালো কিনা। ভাই যারা ভিডিও বানায় তারাও আর একটা বড় ননসেন্স, কিন্তু আমার মতো নেই, সে হলের এফেক্ট নেই তার কাছে। একটা হল এফেক্টে যেসব সিলি মিস্টেক হতে পারে, আমি ঘরের ভিতরে বসে আমার মনে হয় খুব সোজা ব্যাপারে তো সবই পারা যাবে, হয় না ভাই। হলের এফেক্টটা কেউ কাউন্ট করতে পারে না, ওই হলের এফেক্টটা হলেরই এফেক্ট, ওটা নর্মালি মক দিয়েও হবে না, ওই এফেক্ট ক্রিয়েট করতে পারবে না মক দিয়েও, কারণ মাথার মধ্যে তোমরা জানো যেটা মক চলছে, ঠিক আছে। হলের এফেক্ট তৈরি হয় না, হলের একটা এফেক্ট রয়েছে যে বাড়িতে ভাবছে যে এত কাটা হবে এই কাটা হবে, দে আর ভেরি মাচ ননসেন্স, হয় না, কোনো দিন বলতে পারবে না। আমি তোমাদেরকে বলতে পারবে না, দায়িত্ব নিয়ে বলতে পারবে না, কারণ দে ক্যান নট মেজার দ্য এফেক্ট অফ এক্সাম হল। ওকে, অ্যাজ সাচ অ্যাজ দ্যাট। এবার আমি বলবো, রিকোয়েস্ট করবো তোমরা পড়াশোনা করো, অল দ্য ভেরি বেস্ট ফর ইউর প্রিপারেশন, আর ইন্টারভিউ তোমরা ভালো করে দাও, হ্যাঁ ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ।